पूर्वी खबर। আমাদের মাননীয় রেখা গুপ্তা যে এসেছেন, অন্ডালে রোড শো করেছেন, তো ওনাকেও সি অফ করে আমি এখানে এলাম। যে মানুষকে তো কিছু লাস্ট মুমেন্টে কিছু বলা উচিত, যে আমি কেন ভোট চাইছি, কেন বিজেপিকে মানুষ ভোট দেবে, কেন রানীগঞ্জের বাসী এখানে টিএমসি কে ভোট দেবে না। আপনারা জানেন যে রানীগঞ্জে কিছুদিন আগে, গত দুদিন আগে মাননীয় কয়লা মন্ত্রী এসেছিলেন। কয়লা মন্ত্রী এসে রানীগঞ্জবাসীর যে একটা ক্ল্যারিটির যে অভাব ছিল, যেটা ভেবেছিল যে যারা রটাচ্ছিল যে এখান থেকে রানীগঞ্জ উঠে যাবে বা মহাবীর উঠে যাবে বা এখানকার মানুষরা যে ওসিপি হচ্ছে তার জন্য এফেক্টেড হবে, সেটা ক্লারিফিকেশন আপনারা সবাই জানেন, এখানকার সাধারণ মানুষও জানে যে ওটা ক্লারিফিকেশন অলরেডি উনি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছেন এবং সেখানে আশ্বস্ত করেছেন যে এখানে উঠে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ইসিএল বা কোল ইন্ডিয়ার তরফ থেকে এমন কোনো কার্যক্রম করা হবে না যাতে এই রানীগঞ্জের কোনো রকম বাসিন্দাদের কোনো রকম সমস্যা হয়। এরপরে আমি দেখুন আগেই আপনাকে বলেছিলাম যে এটাকে আমি একটা সাব ডিভিশন করতে চাই। রানীগঞ্জ, অন্ডাল এবং বিস্তীর্ণ একটা অঞ্চলকে নিয়ে রানীগঞ্জ নাম হবে, তার সেই সাব ডিভিশনের নাম হবে রানীগঞ্জ। সেটা আমরা গভর্নমেন্টের আসার পরে নিশ্চয়ই আমি চেষ্টা করব। আর চেষ্টা শুধু নয়, করিয়ে ছাড়বো। প্লাস হচ্ছে এই যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটিকে যেটা আলাদা করার কথা আমি বলেছিলাম সেটাকে আলাদা করব। আর সেখানে একটা ভালো চেহারা আসবে, শেখ সাজেদা মতন লোক ওখানে চেয়ারম্যান হবে না। সেটা আপনারাও জানেন যে তৃণমূলে উনি ছাড়াও অনেক কাউন্সিলর আছে যারা ওনার থেকে যোগ্যতা তাদের বেশি, তাদেরকেও পার্টি পছন্দ করতে পারতো, তাদেরকেও তৃণমূল থেকে নমিনেট করতে পারতো বড় চেয়ারম্যানের জন্য, সেটা করেনি। আমাদের যে রাজা বাঁধ যেটা আছে সেটা রেস্টোর করব। আর রানীগঞ্জে যানজট সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যে হকারদেরকে ডেডিকেটেড একটা প্লেস, টোটোওয়ালাদের জন্য আলাদা করে কিছু চিন্তা ভাবনা করা, কেন তারাও সারাদিন ধরে রোদে গরমের মধ্যে পরিশ্রম করে যাচ্ছে, মানুষকে পরিষেবা তারাও দিচ্ছে। আমরা 10 টাকায় যেভাবে টোটো চাপি, ওটা খুব বেয়ার মিনিমাম একটা টাকা, সে টাকায় সংসার চলে না, তবু পেটের দায়ে করতে হচ্ছে। এরপরে আমি যেটা বলেছিলাম, আমাদেরকে পলিউশনের যে সমস্যা, সেই পলিউশনের সমস্যাটাকেও সমাধান করতে হবে। এই সেই বিস্তীর্ণ অঞ্চল যে মঙ্গলপুরে আছে, যে ফ্যাক্টরিগুলো চলছে, সেই ফ্যাক্টরিগুলোর একটা ধোঁয়া থেকে আরম্ভ করে তাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড রাজ্য সরকারের অধীন, তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এবং সেভাবে এই পলিউশনগুলো ছড়াচ্ছে। সেটাকেও আস্তে আস্তে কিভাবে কি করা যায়, কন্ট্রোলিং আনা যেতে হবে, আর পারে কিনা বা কন্ট্রোলে আনতে গেলে কি করতে হবে, সেগুলো সবই করা হবে। আর এখানে যে প্ল্যান স্যাংশন হচ্ছে না, মিউনিসিপ্যালিটির যে প্ল্যান, নতুন বাড়ির যেগুলো ফ্ল্যাট বাড়ি হচ্ছে সেগুলো স্যাংশন হচ্ছে, নিশ্চয়ই স্কোয়ার ফিট অনুযায়ী টাকা পাই বলে সেগুলো স্যাংশন হচ্ছে। তো সেগুলোকেও যাতে আমাদের প্ল্যান স্যাংশন হয় এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যতদিন না ভাঙছে ততদিন অব্দি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যারা রানীগঞ্জবাসীর যা বাড়ি হবে সেটা উইথ প্ল্যান হয়, সেটারও ব্যবস্থা করব। অন্ডালের জন্য আমি যেটা বলেছি যে আপনার যে ব্রিজ যেটা আছে অন্ডালের, যে ব্রিজটা আমাদের আপনারা জানেন তৃণমূলের প্রার্থী কালুবরণ মণ্ডল, তার জন্য ওই ব্রিজটা হয়নি। যদিও ওই ব্রিজটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে, কিন্তু তাতে প্ল্যানিং এবং যা মাপ আছে, তাতে যা ড্রয়িং আছে আমি দেখেছি, তাতে এন্ট্রি এক্সিট ছিল। সেই এন্ট্রি এক্সিটটা উনি তখন ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনি করতে দেননি। উনি এবং তৎকালীন বিডিও সাহেব যিনি ছিলেন অন্ডালের, তারা মিলে করেছেন। তো আমি এটাও অন্ডালবাসীকে বলেছি যে এটা পরবর্তীকালে এটা এন্ট্রি এবং এক্সিট যেরকম ছিল প্ল্যান মাফিক, সেটা করার ব্যবস্থা করব। তার জন্য যদি কারো ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হয় সেটা হবে, কোনো অসুবিধা নেই। আর স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমি বলেছিলাম যে রানীগঞ্জ এবং অন্ডাল স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নয়, যে কটা প্রাইভেট নার্সিং হোম বা মাল্টি স্পেশালিটি হসপিটাল, তাদের দ্বারাই আজকে মানুষ টিকে আছে বা বেঁচে আছে, তাদের কাছে চিকিৎসা পাচ্ছে। চিকিৎসা ব্যবস্থা, স্কুল থেকে আরম্ভ করে কলেজ, ভালো কলেজ এবং ভালো স্কুল, আর আপনার এটা আপনার এডুকেশনের যে নানা রকম যে আমাদের এখন তো এডুকেশন বলতে শুধু জেনারেল এডুকেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, এডুকেশনের অনেক রকম যে পার্ট আছে, সেই পার্টগুলো যাতে পরবর্তীকালে এখানে চালু করা যায় এবং বিভিন্ন কোর্স যাতে চালু করা যায়, যাতে প্রাইভেট জায়গাতে মানুষকে বিভিন্ন কোর্স পড়ার জন্য না যেতে হয়, সরকারি জায়গা থেকেই হয়, সেরকম ব্যবস্থাও করব। আর আমি একটা ভিডিও দেখছিলাম আপনাদের, যে কালুবাবু বলেছেন যে আমি শরীর ফিট আছি, আমি আমার সঙ্গে চাইলেও 15 কিলোমিটার হাঁটতে পারে। আপনারা জানেন রামনবমীর দিনে ওনার সাথে একটুখানি হেঁটেছিলাম, তো তাতে আমি দেখেছি যা মানে গায়ের গন্ধ, চামড়ার গন্ধ, তাতে আমার ওনার সাথে হাঁটার মতন কোনো মানসিকতা নেই আর কি। মানে একটা বিচ্ছিরি টাইপের লোক, সেই লোকের সঙ্গে হেঁটে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি সেটা অ্যাকসেপ্ট করলেন না, যে একটা ওপেন মঞ্চ হোক, সেই মঞ্চে সাবজেক্ট বলবেন উনি এবং সেখানে তর্ক হবে বা বিতর্ক হবে, সেই সাবজেক্টে আমি রাজি আছি পার্টিসিপেট করতে।
এবং সেখানে যে জিতবে তাকে মানুষ ভোট দেবে। সেটা নিয়ে উনি কিছু বললেন না। আর উনি এমনই লোক যে আমি বলেছিলাম ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ওর ভাই সেটাকে ক্লারিফাই করে বলেছে না সেরিব্রাল অ্যাটাক হয়নি, ব্রেনের অপারেশন হয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা ব্রেনের অপারেশন যেটা সেটা সেরিব্রালেরই পার্ট। আর উনি সেটাকে বলেছেন আমার সেলিব্রিটি অ্যাটাক হয়নি। সেলিব্রিটি মানে সেরিব্রাল অ্যাটাকটাকেও বলতে পারছেন সেলিব্রিটি। উনি নাকি পিএইচডি করেছেন এতে আপনার রাজনীতিতে, 8 পাস লোক রাজনীতিতে পিএইচডি করেছেন, যার বাবা উকিল ছিল, ভাই ম্যাজিস্ট্রেট, আর মধ্যেখানটা ওই সেরিব্রালের মানে হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বরাবরই প্রবলেম আছে ওনার। আর মানুষ বাই ইলেকশন চায় না। উনি যদি যেতেন বাই ইলেকশন হবে, মানুষ বাই ইলেকশন চায় না, তার জন্য মানুষ ওনাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে। এবং তৃণমূলের 60% লোক অলরেডি ওনার বিরুদ্ধে আছে, আগেও ছিল এখনো আছে। তো এইসব বিষয়গুলো আছে। এখন উনি বলেছেন আমি পিএইচডি করেছি রাজনীতিতে, তো আমি আগের দিন কালকেও আমি প্রেস করে বলেছি যে পিএইচডি উনি করেছেন, পিএইচডি ফুল ফর্ম বলুক আর বানান লিখে দেখা অ্যাসেম্বলি, সেটা অনেকে উনি অভ্যাস করছে। ওনারই লোকজন আমার বলছে যে উনি যদি কেউ হঠাৎ করে কেউ ভোটের প্রচারে গিয়ে বলে দেয় যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বানানটা করে দেখান, তো ওটা নাকি উনি লেখালেখি করছেন আর কি। তো এইসব বিষয়গুলো আছে। ব্যক্তিগত কুৎসাও কিছু রটিয়েছিল। আমার মা বাবা নিয়ে অনেক কিছু কথা বলেছে। 2017 সালে আমার মা বাবা দুজনেই মারা যান, মৃত মানুষকেও নিয়ে এসছে। তো এর যোগ্য জবাব সঠিক সময় আমি দেবো। ও ছাড়াছাড়ি কোনো সিন নেই। এবং ওনার যে ভিডিওগুলো আছে আমি কথা দিয়েছিলাম যে প্রকাশ করবো, সেটা 23 তারিখে ইলেকশন রেজাল্ট, ইলেকশন ওভার হয়ে যাওয়ার পরে ওনার যে ভালগার ভিডিও যেগুলো আছে সেগুলো আমি প্রকাশ করব। কিন্তু আমি ওনার মতন নোংরার ক্যারেক্টার থেকে বিলং করি না, আর নোংরা ক্যারেক্টারের মধ্যে থাকি না। তার জন্য ওনার ক্যারেক্টার কি উনি বলেছেন, ওনার ক্যারেক্টার ওটা অন্ডালবাসীর কাছে জেনে রাখুন যে কোন ট্রাইবেল লেডি কার সাথে কি আছে না আছে, তার ভাই বোনের সম্পর্ক কতটা ভালো, ভাই বোনের সম্পর্ক সেটা আপনারা জেনে নেন, তাহলেই বুঝতে পারবেন। পাতা নাই মানে উনি যেটা বলতে চাইছেন যে ওই যে জায়গাগুলো ভেস্টেড জায়গাগুলো কি করে মিউটেশন হয়ে বিক্রি হলো, কিভাবে বালি চলে, কিভাবে লোহা চলে, সেগুলো আমার পাতা নেই, সত্যি পাতা নেই। আপনি দেখেছেন কিছুদিন আগে আমি ধরেছি, কয়লা ধরেছি, উনি কেন সেটা নিয়ে সাপোর্ট করলেন না? সেটা বলতে পারতেন। আপনার কাছে কংক্রিট কিছু আছে বলার? এখন কংক্রিট বলতে দেখুন আমি যেগুলো বলেছিলাম সেগুলো অনেক বক্তব্য, এগুলো আমি রিভাইজ করে দিলাম। এখন কংক্রিট কিছু আছে তো বলুন। কংক্রিট মানে এগুলো আমি কিসের এভিডেন্স? কংক্রিট কিছু আছে বলুন। না কিসের এভিডেন্স বলুন? বললাম তো সেটা 23 তারিখে আমি আগের দিনে বলেছি না, আমি আগের দিনেও প্রেসে সেটা বলেছি যে এটা ইলেকশন ল এর এগেনস্টে, কারো ব্যক্তিগত কুৎসা রটানো ইলেকশন ল এর এগেনস্টে। তো সেটা ইলেকশন লকে আমি ভায়োলেট করবো। আমি তো উকিল, ইলেকশন ল ভায়োলেট করে কিছু করা যাবে না। উনি যেটা করেছে ইলেকশন ল ভায়োলেট করছে। কমপ্লেন নিশ্চয়ই করেছে, কে বললো? ওনাকে সেন্সার করেছে, ওনাকে সেন্সার করেছে ইলেকশন কমিশন থেকে। ফেসবুকে দেখে নেন, সব ফেসবুকে ঘুরছে। তো এইসব বিষয়গুলো আছে। আমি রানীগঞ্জবাসীর কাছে একটা কথা বলবো যে আপনারা ভেবেচিন্তে ভোট দেন, সকাল সকাল ভোট দেন, ভারতীয় জনতা পার্টিকে জেতান। পশ্চিমবঙ্গে এবারে বিজেপি সরকার আসছে, আর তৃণমূলকে 15 বছর আপনারা দেখে নিয়েছেন। আর তৃণমূলের এবারে বিদায় বেলা, তার জন্য ওনারা ভুলভাল বলছেন। 10,000 টাকা নাকি পুজোর সময় দেবেন, তো নোটিফিকেশন করে রাখাক। পুজোর সময় 10,000 টাকা উনি যে বলছেন মমতা ব্যানার্জি, কালেও বলেছি আমি, নোটিফিকেশন কোথায়? মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে 10,000 টাকা দেবো বলে, এটা ইলেকশন লয়ের এগেনস্টে কাজ করছে। এখানে যে 5টা রেপ হলো, 5টা রেপ হলো, যে ভদ্রলোক রেপ করেছে সে হচ্ছে তৃণমূলের টিচার সেলের পোস্ট হোল্ডার। আমি প্রমাণ দেবো তার। টিচার সেলের পোস্ট হোল্ডার রেপ হলো কোথায়? স্কুলের মধ্যে। তাদেরকে করলো 3 জন বাউরি, 2 জন হাড়ি। এবং এদের বয়স কত? বয়স হচ্ছে 8, 9, 10। তাদের ভিডিওগ্রাফি হয়েছে, তাদের মেডিকেল হয়েছে, তাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এবং তারা গোপন জবানবন্দি পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছে আসানসোল কোর্টে দিয়ে এসছে। তার বিরুদ্ধে কোনো কিছু ওনারা কেন বলছেন না? আর যে লোকটি করেছে, কোথায় করেছে? সেটা সরকারি স্কুলে করেছে। এটা ঘৃণিত সরকার, এদের লজ্জা লাগা উচিত। এরা বাউরি কমিউনিটি, হাড়ি কমিউনিটি বেছে বেছে কি না, এরা এত মার্জিনাল ক্লাস থেকে বিলং করে, এরা সাহস করবে না কমপ্লেন করার জন্য। এটার বিরুদ্ধে কেন গর্জে উঠলো না? এটার বিরুদ্ধে কেন ওনারা কিছু বললেন না? কেন ওরা আসেননি? আমি যখন এফআইআর করলাম, এফআইআর করার জন্য 5 মিনিট আগে এসে নাটক করে গেলেন। আমি তো বলেছিলাম যে এফআইআরটাকে দেখাও, আমি যে এফআইআরটা ওনাকে সাহায্য করেছি, যেহেতু আমি এফআইআর করেছিলাম। উনি ঠিক আছেন কিনা বেঠিক আছেন পড়ে শোনাক সবাই কাছে। भारतीय जनता पार्टी जो फैक्टर है मोदी सरकार का उन्नयन पूरा देश में जो किया है, टीएमसी का करप्शन और मानुष का मतलब वोटर का ऊपर टॉर्चर। आप लोग जानते हैं 2021 में क्या किया, 2018 में क्या किया पंचायत इलेक्शन में। तो आदमी का ऊपर, वोटर का ऊपर टॉर्चर, और टीएमसी का दुर्नीति, और मोदी सरकार उन्नयन। देखिए हम लोग का सिंबल से वोट होता है, और वो सिंबल का
स्टार है नरेंद्र मोदी जी, और जो मेरा व्यक्तिगत वोट है वो भी ऐड होगा। तो अल्टीमेटली जीत होगा भारतीय जनता पार्टी का, नरेंद्र मोदी जी का नेतृत्व में। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें